গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করি। এখন বাজে সকাল 6:30 আর আমি এদিকে রেডি হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি বর্মশাইয়ের জন্য। বর্মশাইয়ের বাইকে করে আমি আর মেজর ননদ চলে এসেছি স্টেশনে। আমরা চলে এসেছি টিকিট কাটার জন্য। আর আজ আমরা যাব বাঁকুড়াতে। বড় ভাগ্নিটা হাসপাতালে ভর্তি আছে, বেবি হবে আর দুদিন ধরে ভর্তি আছে। আজকে ওকে সিজার করা হবে, তাই আমি আর মেজর ননদ দুজনে মিলে বাঁকুড়াতে যাব। তবে বর্মশাই যাবে না, বর্মশাই আমাদেরকে ট্রেনে চাপানোর জন্য এসেছে। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা লিফটে করে উপরে যাব। লিফটে উপরে আছে, নিচে আসার জন্য আমরা অপেক্ষা করছি। আসার সাথে সাথে আমরা সবাই মিলে চেপে পড়লাম। আর লিফটে দেখো কত ভিড়, সব মানুষ ধরলো না, ওর জন্য আবার কিছু মানুষ বেরিয়ে পড়লো। থেকে নেমে এখন আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম লিফটে করে আবার নিচে নামবো বলে। যে দেখো নিচে নামার জন্য লিফটে চেপে পড়েছি। আর এবারে কিন্তু লিফটে একটুও ভিড় নেই, আমরা তিনজন ছাড়া আর কেউ ছিল না। আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। আর বড়মশাইয়ের কাছে টিকিটটা ছিল, বড়মশাই আবার টিকিটটা আমাকে দিয়ে দিল। যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তখন আবার এই ট্রেনটা যাচ্ছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ট্রেনটা। তারপরে আমি আর দিদি একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম যে জেনারেল কামরাটা কোথায় আছে। এখনো তো ট্রেন আসার টাইম হয়নি, তাই জেনারেল কামরাটা কোথায় আছে সেটা এখনো পর্যন্ত দেয়নি। এবার এদিকে ফোনে চেক করছিলাম যে ট্রেনটা কত দূর এসেছে। তারপর দেখলাম বাঁকুড়াতে চলে এসেছে। এরপর বিষ্ণুপুর আসতে আর বেশি টাইম লাগবে না। দেখো ট্রেনটা অবশেষে চলে এসেছে। বর্মশাই আবার সিঁড়ির উপরে ছিল, ওখান থেকে আবার ভিডিওটা করেছে। আর উপর থেকে ট্রেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, আমি তো ট্রেনে সেরকম ভাবে চাপিনি, তাই ট্রেনের বিষয়ে অতটাও ভালো জানি না। শুধু ফোনে দেখতে পারি, কিন্তু এখনো পর্যন্ত পুরোটা জানা হয়নি যে ট্রেনের টিকিট কাটলে কিভাবে ট্রেনে চাপতে হয়। তারপরে একটু একটু করে বর্মশাইয়ের কাছ থেকে আজকে আবার জানলাম। আর তারপরে তো ননদ রয়েছে, ননদও একটু একটু করে জানিয়ে দিল। তো ট্রেনের বিষয়ে অতটা ভালো জানি না। আর এদিকে আবার ননদের আবার শরীর খারাপও ছিল, তাই বর্মশাই টেনশন করছিল আমাদেরকে নিয়ে। তাই বর্মশাই দাঁড়িয়েছিল আমরা ট্রেনে চাপলে তারপরও রুমে যাবে। বর্মশাই আমাদের সাথে যেত, কিন্তু অফিস থেকে ছুটি পাবে না, তাইও আর যেতে পারলো না। দেখো ট্রেনটা একদম আমাদের কাছে চলে এসেছে। আর আমরা দাঁড়িয়েছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্মশাইকে দেখতে পাচ্ছ সিঁড়ির উপরে তাকাও, হালকা হালকা ওকে দেখাও যাচ্ছে এখান থেকে। ট্রেনটা আসার সাথে সাথে আমরা চেপে পড়লাম ট্রেনে। আর ট্রেনটা আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, সেরকম ভাবে সিট ফাঁকাই ছিল না। তারপরে একটা সিট ফাঁকা ছিল, সেইখানে আবার দিদি বসেছিল। তারপরে যে মাঝের লোকটা ছিল সে আবার উঠে যাওয়াতে আমি আবার বসে পড়লাম। আর জানালা সাইডে আমার সবসময় বসতে ভালো লাগে, কিন্তু আজকে জানালার সাইডে জায়গাই পাইনি। পরে ট্রেনে চলে এসেছিল মিক্সচার মুড়ি। আর সকাল থেকে আমরা দুজনে তো কিছু খেয়ে আসিনি, তাই ভাবলাম 1 প্যাকেট করে মিক্সচার মুড়ি নিয়ে নিই দুজনের জন্য। তারপরে 1 প্যাকেট করে দুজনের জন্য মিক্সচার মুড়ি নিয়ে নিয়েছিলাম। আর মিক্সচার মুড়িটা অতটাও ভালো লাগেনি খেতে, ওর জন্য অল্প খেয়ে তারপর বাকিটা ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। স্টেশনে এসে দুজনে মিলে নেমে পড়লাম। আর বিষ্ণুপুর থেকে বাঁকুড়া আসতে বেশিক্ষণ টাইম লাগে না, 1/2 ঘন্টার মতন লাগে। আর যদি এক্সপ্রেস ট্রেন হয় তাহলে তো 15 মিনিটেই পৌঁছে যায়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে আবার টোটো নিতে হবে বাঁকুড়া হাসপাতালে যাওয়ার জন্য। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। আর বাঁকুড়া স্টেশনে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কারণ এখন স্কুল টাইম কলেজ টাইম, ওর জন্য বেশি ভিড় এখানে। দিদিকে বলছিলাম যে লিফটে করে নিচে নামবো, কিন্তু দিদি আবার লিফটে চাপতে ভয় পায়, ওর জন্য আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম। আমরা একটা টোটো ধরে নিলাম হাসপাতালে যাওয়ার জন্য। আর টোটোটা দেখো আমরা ছাড়া অনেকেই আছে। এখন আমরা বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আবার এই বাঁকুড়া শহরে খুব একটা বেশি আসিনি, অনেক বছর আগে একবার এসেছিলাম, তবে ভালো মনেও নেই সেই আশা। আর এই আজকে আসছি। আমরা হাসপাতালে চলে এসেছি। আর হাসপাতালের এখানে এসে বড় ভাগনাকে ফোন করে নিয়েছিলাম, ও আবার আমাদেরকে নিতে এসেছে। না হলে ওরা আবার কোথায় রয়েছে সেটা তো বুঝতে পারছি না, কারণ বাঁকুড়া হাসপাতালে আমি তো আসিনি কোনোবার। তবে দিদি এসেছিল, দিদি বলছিল যে কোন দিকে আছে, তবুও ফোন করে একবার জেনে নাও। দেখো ওরা যেখানে বসে আছে আমরা সেখানে চলে এসেছি। এদিকে ভাগ্নি জামাই আর এদিকে ভাগ্নির চেটা দুজনে মিলে বসে আছে। ওরা কাল রাত থেকে এখানে আছে, আর সকাল থেকে এখনো পর্যন্ত ওদের খাওয়া দাওয়া হয়নি, তাই এখন খাওয়া দাওয়া করছে। আর আমরা যখন হাসপাতালে এসে পৌঁছেছি তখন দেখছি মেজদা ভাইও চলে এসেছে। আমরা প্রসূতি এমার্জেন্সিটা দেখতে পাচ্ছ, এখানে আবার ভাগ্নিকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে সিজার করানোর জন্য। আমরা বড়নদকে ফোন করে ডাকলাম। আর বড়নদের সাথে দেখো জানলা দিয়ে আমরা কথা বলছিলাম। আর বড়নদ আবার ভাগ্নিকে নিয়ে পরশুদিন হাসপাতালে ভর্তি হয়েছে। ওকে প্রথমে বাঁকুড়া নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন আরজি করে ঘটনার জন্য ঠিকমতো তো ডাক্তার নেই, ওর জন্য বাঁকুড়া হাসপাতালে ভর্তি নেয়নি। ওখান থেকে আবার বর্জনা নিয়ে গেছিল, বর্জনা নর্মাল ডেলিভারি হবে বলেছিল। দিয়ে তারপর আবার সিজারের জন্য ট্রাই করেছিল, দিয়ে বলছে নাকি বাচ্চার মায়ের দুজনেরই হার্টের প্রবলেম আছে। তারপর আবার ওখান থেকে বাঁকুড়া ট্রান্সফার করা হয়েছে। আর আজ আবার সিজার করানো হবে। আর যেদিন থেকে ভর্তি করেছে সেদিন থেকে তো বড়নদ আর ভাগ্নি দুজনে কেউই কিন্তু খাওয়া দাওয়া করেনি। তাই আমরা একটু বড়নদকে বোঝাচ্ছিলাম যে তুমি একটু খাওয়া দাওয়া করো, এইভাবে কান্নাকাটি করো না।
পরেই দেখো ভাগ্নির শ্বশুর ঘর থেকে সবাই চলে এসেছে। এটা হচ্ছে ভাগ্নির শ্বশুর, আর তার সাথে এসেছে ভাগ্নির শাশুড়ি, ভাগ্নির মামি শাশুড়ি, আর এদিকে এসেছে ছোট ননদ আর ছোট জামাইবু। ছোট ননদের বাড়ি ভাগ্নির বাড়ি কাছাকাছি, ওর জন্য ওনারা আসার সময় আবার ছোট ননদকেও নিয়ে এসেছে। থেকে ভাগ্নিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিন থেকে এই লোকগুলো ছুটাছুটি করছে। যতক্ষণ না বাচ্চারা ঠিক মতো এই পৃথিবীতে আসছে ততক্ষণ কারোর শান্তি নেই। এরপরে ভাগ্নিকে ওটিতে ঢোকানো হবে, তাই সবাই মিলে আলোচনা করছিল যে ভাগ্নির কাছে কে থাকবে। এরই মধ্যে আবার বনদকে বের করে আনা হয়েছিল, কিন্তু বনদ কিছুতেই বাইরে থাকছিল না, বলছে যে আমি মেয়ের কাছেই থাকবো। আর এদিকে ভাগ্নিও বলছিল যে মা যেন আমার কাছে থাকে, আর কাউকে আসতে হবে না। যতই হোক এই সময় মাই সব থেকে কাছের হয়। মধ্যে ভাগ্নিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, আর সেটা দেখে তো ভাগ্নির শাশুড়ি খুবই কষ্ট পেয়েছে। ওর জন্য দেখো গাছতলায় বসে বসে কান্না করছে। আমরা সবাই মিলে চলে এসেছিলাম যেখানে ভাগ্নিকে ওটি করা হচ্ছিল, তার নিচটাতে আমরা সবাই মিলে বসেছিলাম। আর ভাগ্নির কাছে ছিল বড় ননদ আর ভাগ্নি জামাই। জামাইকে ফোন করেছিলাম, সে আবার বললো এখনো পর্যন্ত ওটিতে ঢোকানি, দুজনের পর তারপর ঢোকাবে। আর এদিকে দিদির তো শরীর খারাপ, তাই দিদিকে নিয়ে চলে এসেছিলাম খাওয়ানোর জন্য, কারণ দিদির ওষুধ আছে, ওষুধ খেতে হবে। দিদিকে খাইয়ে নিয়ে চলে এসেছি। আর হাসপাতালে দেখো কত ভিড়, এখানে মনে হয় টিকিট কাটা হচ্ছে, ওর জন্য এখানে এত লাইন আর ভিড়। আর এদিকে দেখো আমাদের বাড়ির লোকগুলো সব এই সাইডে বসে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে যে কখন সুখবরটা আসবে। আর এদিকে প্রচুর পরিমাণে গরম ছিল, তাই একটা করে হাত পাখা কিনেছে ছোট্ট ননদের বর, সবাইকে একটা করে হাত পাখা ধরিয়ে দিয়েছে। অনেক অপেক্ষার পর এখন সুখবরটা চলে এসেছে, তাই দেখো সবাই বসা থেকে একদম উঠে দাঁড়িয়ে পড়েছে। আর সবার মুখে দেখতে পাচ্ছ কত হাসি, ভাগ্নির ছেলে হয়েছে, আর আমি এদিকে দিদিমা হয়ে গেছি। আর এখন ভাগ্নি আর ভাগ্নির ছেলে দুজনেই সুস্থ আছে। আমার নাতি হয়েছে শুনে তাড়াতাড়ি আমি আর ননদ চলে গেলাম নাতির জন্য কেনাকাটা করার জন্য। আর এখান থেকে কিছু ড্রেস আর কিছু টাওয়াল নিয়ে নিলাম। আর তার সাথে দেখো এই বিছানাটাও নেবো ভাবছি, কারণ হচ্ছে ছোট বাচ্চাদের এর ভিতর শোয়ালে বেশ ভালোই হবে, মশাতেও কামড়াতে পারবে না, খুব সুন্দর বিছানা। ওর জন্য ভাবলাম এরকম একটা নিয়ে নিই। দিকে কেনাকাটা করতে চলে এসেছি। আর এখন কিন্তু ওর কাছে কাউকেই যেতে দেবে না, কারণ হচ্ছে সেই 1:30টার সময় ঢুকতে দেবে, তার আগে কাউকেই ঢুকতে দেবে না। তাই ভাবলাম তার আগে আমরা কিছু জিনিসপত্র কিনে নিই। সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর এখন আমরা দেখো এক এক করে সবাই মিলে উপর দিকে যাচ্ছি ভাগ্নিকে আর ভাগ্নির ছেলেকে দেখার জন্য। আর এই যে দেখো ভাগ্নির ছেলে কত কিউট হয়েছে, দেখতে পাচ্ছ আমার নাতি কত সুন্দর লাগছে দেখো। আর এই ভাগ্নির কাছে আবার একটা মাসিকে রাখা হয়েছে, সেই মাসিটা আবার বলছে তোমার এটা কে হয়। আমি বললাম যে এটা আমার নাতি হয়, আমি দিদিমা হই। প্রথমে তো বিশ্বাসই করলো না, বলছে হ্যাঁ এত ছোট মেয়ে কেউ আবার দিদিমা হয় নাকি। আমি বললাম যে এটা আমার বড় ননদের মেয়ে, তাই হচ্ছে ভাগ্নি হয়, তার আবার ছেলে, তাহলে তোমার নাতিই হয়। মাসি আবার বললো ঠিক আছে তাহলে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেবে। আমরা বললাম যে ঠিক আছে দেবো, তুমি ভালো করে ভাগ্নির আর নাতির দেখাশোনা করো, তোমাকে ঠিক দিয়ে দেবো মিষ্টি খাওয়ার জন্য। এই যে দেখো ভাগ্নি শুয়ে আছে, তবে ভাগ্নি কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ডও হয়ে গেছে, চোখ মিলে তাকাতেও পারছে না। তবে ওর সাথে আর কথা বলিনি, কারণ ওটির পর তো কথা বলতে নেই। তারপর দিদি আবার বললো যে বাচ্চাটাকে একটু মায়ের কাছে দাও, তারপর আবার মাসি আবার বাচ্চাটাকে মায়ের কাছে দিল। দেখে এখন আমরা আবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো শুধু বাচ্চার মায়েদেরই রাখা হয়েছে, তবে অনেক বেড কিন্তু ফাঁকাও রয়েছে। দেখে এখন আমরা সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করার জন্য, আর সাথে করে বড় ননদকেও নিয়ে যাচ্ছি। আর ভাগ্নির কাছে রয়েছে ছোট ননদ। ছোট ননদ বললো আমি একটু আগে খেয়েছি, তাই এখন আর খাবো না। আর ভাগ্নির শ্বশুর বলে যে চলো সবাইকে আজকে আমি খাওয়াবো, আমার নাতি হয়েছে। এই যে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখো ভাতের সাথে একটা সবজি দিয়েছে, পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, আর মাছের তরকারি দিয়েছে। খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে এখন আমরা যাচ্ছি স্টেশনে, ট্রেন ধরে এখন রুমে যাব। যে সময় ট্রেন আছে তাই আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর দাঁড়ালাম না। আর এদিকে এক এক করে সবাই মিলে বেরিয়ে যাবে, তবে ভাগ্নির কাছে বড় ননদ থাকবে, আর এদিকে ভাগ্নি জামাই বাইরে থাকবে। আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। আর এই গ্যারেজটাই দেখো কত বাইক দাঁড় করানো আছে। এখন আমরা চলে এসেছি টিকিট কাটার জন্য। আর টিকিট কাটা হয়ে যেতে দিদি আবার জিজ্ঞাসা করলো যে ট্রেন কটার সময় আছে। ওনারা আবার বললো 5:30টায়। আমি বললাম 5:30টায় কেন, আমি তো দেখলাম 3:30টায়। বললো ওটা ক্যান্সেল হয়ে গেছে খানিকক্ষণ আগে। দিয়ে আর কি হবে, টিকিট তো কাটা হয়ে গেছে, এখন তো আর ক্যান্সেল হবে না। যেহেতু ক্যান্সেল হয়ে গেছে এখন আমাদের 2 ঘন্টা বসে থাকতে হবে, তাই আমরা চলে এসেছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। দিদি বললো ঝাল ছাড়া খাবে, তাই দিদিকে আগে ঝাল ছাড়া দিয়ে দিলাম, আর আমি এদিকে হালকা ঝাল দিয়ে একটু নিয়েছিলাম। স্টেশনে একটা পতাকা লাগানো আছে, সে পতাকাটা দেখো কত বড় আর কত উঁচু। ননদ বাড়ি থেকে আসার সময় মেজো ননদকে কিছু জিনিস দেওয়ার জন্য এনেছিল, সেইগুলো আবার আমরা আনতে ভুলে গেছিলাম। তাই দেখো বড়দা ভাই আর বড় ভাগনা দুজনে মিলে সেগুলো আবার নিয়ে এসেছে। ওরা আবার বাড়ি যাচ্ছিল, তাই সেগুলো নিয়ে চলে এসেছে। সেগুলো দিয়ে ওরা আবার বাড়িতে চলে গেল। আর এদিকে মেস দিকে বলছি যে এখান থেকে চলো, এখানটা প্রচুর রোদ আছে, আমরা প্ল্যাটফর্মে যা বসে থাকি, ওখানটায় ছাওয়া আছে। তারপর আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে দেখো সেরকম কিন্তু কোনো মানুষজনের ভিড় নেই। তারপর আমরা প্ল্যাটফর্মের দোকান থেকে দুজনের জন্য 2টো আইসক্রিম কিনে নিলাম খাওয়ার জন্য। আর আমার কাছে বাটারস্কচের আইসক্রিম সব থেকে বেশি ভালো লাগে, আর আজকে সেটাই পেয়ে গেছি। আর তার ভিতর যদি চকলেট বলস থাকে তাহলে তার কোনো কথাই নেই। খাওয়ার খানিকক্ষণ পরেই ট্রেন চলে এসেছিল, আর আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। আর সাইড দিয়ে দেখো আর একটা ট্রেনে করে পেট্রোল নিয়ে যাচ্ছে। এবারে ট্রেনে চেপেছি, আর জানালার সাইডে সিটও পেয়ে গেছি, খুব ভালো হয়েছে।
ট্রেনের গতিটা এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছিলাম একটা নদীর ওপর দিয়ে। আর এটা ছিল একটা এক্সপ্রেস ট্রেন, 15 মিনিটের মধ্যেই একদম বিষ্ণুপুরে ঢুকে যাবে। বলতে দেখো আমরা বিষ্ণুপুরে পৌঁছেও গেছি আর বিষ্ণুপুরে নেমেও গেছি। এখন আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। দেখো সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে উঠছিলাম, আর দিদি তো কিছুতেই লিফটে যাবে না। এর মধ্যে আবার বর্মশাইকে ফোন করছিলাম যে কোথায় আছো। বর্মশাই তারপর দেখছি আমার একদম সামনেই আছে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিল। পরে আমাদেরকে এক্সিলেটরের সামনে নিয়ে চলে আসলো বর্মশাই। বর্মশাই বলে যে চলো এক্সিলেটরে করে নিচে নামবো। আর আমি এর আগে বলেছিলাম যে আমি এক্সিলেটরে কোনোদিন চাপিনি, তাই বর্মশাই আমাকে নিয়ে এসেছে যে এক্সিলেটরে করে নিচে নামাবে। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে নিচে নামার এক্সিলেটরটা চালুই ছিল না, তবে উপরে ওঠার এক্সিলেটরটা চালু ছিল। ওই জন্য বলে যে ঠিক আছে এখান থেকে নিচে নামো আর ওই ধারের এক্সিলেটরে চেপে উপরে উঠবো। তাই আমরা দেখো এই দিক থেকে নামছিলাম এক্সিলেটরে করে। আমরা এক্সিলেটরে করে উপরে উঠছিলাম, আর এদিকে দিদিকে ধরতে যে বর্মশাই আবার উল্টে গেছিল। আবার বর্মশাইকে আমি ধরলাম, আর দিদিও তো কোনোদিন এক্সিলেটরে চাপেনি, তাই দিদিও খুব ভয় পাচ্ছিল। তাই প্রথমবারে বর্মশাই ধরতে যে বর্মশাই উল্টে যাচ্ছিল, আমি এবার না ধরলে একদম নিচে যে পড়তো। এবার এক্সিলেটরে চাপছিলাম তো, তাই প্রচুর পরিমাণে ভয় লাগছিল। ভাবছিলাম যে প্রথমবারে যখন চাপবো ওই দিক থেকে হয়তো স্লিপ খেয়ে পড়ে যাব, আর যখন নামবো তখন হয়তো হুমড়ি খেয়ে পড়ে যাব। কিন্তু সেটা হয়নি, বর্মশাই আবার আমাকে ধরে তারপর নামালো। পরে দিদি বলছিল আমি আর চাপবো না, আমার তো প্রচুর ভয় লাগছিল। তবে আমি বলছিলাম যে আমি কিন্তু আবার চাপবো, আমার খুব মজা লাগছিল, আবার যখন আসবো তখন আবার চাপবো। আর এদিকে এক্সিলেটরটা চালু নেই, ওর জন্য দেখো আমাদের হেঁটে হেঁটে এখন নিচে নামতে হচ্ছে। বর্মশাই আমাদেরকে বাইক নিয়ে নিতে এসেছিল, আর নেমে দেখো বর্মশাইয়ের বাইকে করে এখন আমরা রুমে যাচ্ছি। দিনের পরে আমি আর দিদি দুজনে মিলে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি। রুমে যেয়ে আগে দুজনে মিলে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।